আসলে গল্পটা ভালোবাসার, গল্পটা বিশ্বাসের। ভূতনি একটা মজার সাথে হরর স্টোরি। চলুন দেখে আসি গল্পটা। সিনেমার শুরুতেই আমাদের দেখানো হয় দিল্লির সেন্ট ভিনসেন্ট কলেজ সম্পর্কে, যেখানে একটা ভার্জিন ট্রি রয়েছে। প্রতি বছর ভালোবাসা দিবসে এই ভার্জিন ট্রি নামক গাছের পূজা করা হতো। দূর দূরান্ত থেকেও মানুষ আসে, কারণ বিশ্বাস ছিল এই গাছের আরতি করলে নাকি মানুষ তার সত্যিকারের ভালোবাসা পেয়ে যায়। কিন্তু 2003 সালে একটা দুর্ঘটনা ঘটে। 2003 সালে হোলিকা দহনের সময় এখানে কিছু ভয়ানক ঘটনা ঘটেছিল, যার ফলে পুরো এলাকায় আগুন লেগে গিয়েছিল। যাই হোক, আমরা বর্তমানে চলে আসি, যেখানে আমরা শান্তনু নামের এক ছেলেকে দেখতে পাই, যার ব্রেকআপ হয়ে গেছে। অর্থাৎ যে মেয়েটাকে সে ভালোবাসতো, সেই মেয়েটা ভালোবাসা দিবসের একদিন আগেই অন্য একটা ছেলের বাইকে চড়ে ডেটে চলে যায়, কারণ সেই ছেলেটা তাকে আইফোন গিফট করেছিল। এই ঘটনায় শান্তনু খুব দুঃখ পায় এবং সে ভার্জিন ট্রির কাছে গিয়ে চিৎকার করে বলতে থাকে, তুমি আমার সত্যিকারের ভালোবাসা ফিরিয়ে দাও, আমি আমার সত্যিকারের ভালোবাসা পেতে চাই। শান্তনু গাছের ডালপালা জড়িয়ে ধরে আত্মহত্যারও চেষ্টা করে, কিন্তু আমরা দেখি গাছের পেছনে একটা ভৌতিক আকৃতি দাঁড়িয়ে আছে, আর সে শান্তনুকে বাঁচিয়ে দেয়। এদিকে শান্তনুর বন্ধুরা, যারা তার রুমমেট, তাদের নাম ছিল সাহিল আর নাসির, তারা শান্তনুর চিৎকার শুনতে পায় এবং তারা দুজনে শান্তনুকে উঠিয়ে ঘরে নিয়ে যায়। এখন আমরা বুঝতে পারি যে গাছের সেই অতৃপ্ত আত্মা শান্তনুর পিছনে লেগেছে। পরের দিন শান্তনু খুবই বিষণ্ণ ছিল, তার ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু ভালোবাসা দিবস হওয়ায় কলেজের সবাই অনেক খুশি, কারণ আজ ভার্জিনটির পূজা হবে এবং সবাই এই গাছে তাদের পছন্দের ছেলে বা মেয়ের ছবি ঝুলাবে, যাকে তারা পেতে চায়। তবে কলেজের একটা গ্রুপ ছিল যারা এই ভার্জিন ট্রির পূজার বিরোধিতা করত। তাদের মতে ভালোবাসা দিবসেই ভার্জিন ট্রির ভূত জেগে ওঠে, যার পরে কোনো না কোনো ছেলে আত্মহত্যা করার চেষ্টা করে এবং হোলিকা দহনের সময় আসার আগেই সেই ছেলেরা মারা যায়। এমনটা এর আগে আরও 3বার ঘটেছে, 2004 সালে, 2009 সালে, 2014 সালে। তাই কিছু ছাত্র এই ভার্জিন ট্রির ভূতের অস্তিত্বকে মানতে শুরু করে, কিন্তু কলেজের শিক্ষক ও অন্যান্য ছাত্ররা এই বিষয় নিয়ে অত গা ঘামায় না। এরপর আমরা অনন্যা নামের একটা মেয়ের সাথে পরিচিত হই, যে শান্তনুকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার প্রকাশ এখনো হয়ে ওঠে নাই। এবার ভালোবাসা দিবসের রাতের পার্টিতে আবারও একটা ছেলে আত্মহত্যা করার চেষ্টা করে, যা ইঙ্গিত দেয় যে এই বছরও হয়তো ভার্জিনটির আত্মা জেগে উঠেছে। যদিও সেই ছেলে বেঁচে আছে, কিন্তু কলেজে হইচই পড়ে যায়। কলেজের কর্তৃপক্ষ মিডিয়ার সামনে বলে যে ছেলে মানসিকভাবে বিপর্যস্ত ছিল জন্য সে এমনটা করেছে। এই পর্যায়ে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় তাদের একজন প্যারানর্মাল বিশেষজ্ঞর প্রয়োজন। তারা এক বাবার সাথে যোগাযোগ করে, যিনি নাকি এই কলেজেরই প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। এখন প্রশ্ন হলো, কেই বাবা? বাবা আসলে ডক্টর কৃষ্ণ ত্রিপাঠী, একজন প্যারাফিজিসিস্ট, যাকে আমরা গোস্ট হান্টারও বলতে পারি। বাবার এন্ট্রি সিনে আমরা দেখি সে অনেকগুলো আত্মা পিশাচকে মুক্তি দিচ্ছে তার বিভিন্ন টেকনিকের মাধ্যমে। এরপর সেই বাবা কলেজে আসতে রাজি হন, কিন্তু এরই মধ্যে কলেজে আরও একটা আক্রমণ হয়, যেখানে কলেজের 5 জন ছাত্র ও শিক্ষক আক্রান্ত হয়ে পড়ে। তাদের চোখ লাল হয়ে যায়, যেন তাদেরকে কেউ গাছে ঝুলিয়ে দিয়েছিল। এই 5 জনের মধ্যে সাহিলও ছিল, যে শান্তনুর বন্ধু। যদিও তারা সবাই এখন সুস্থ আছে, কিন্তু এটি হয়তো একটা সতর্ক বার্তা ছিল যে কোনো খারাপ কিছু তাদের সামনে ঘটতে যাচ্ছে। এদিকে বাবা কলেজে এসে বিভিন্ন লাইট যন্ত্রপাতি স্থাপন করে দেয় ভূত ডিটেক্ট করার জন্য, যা তার প্রয়োজন সেই জিনিসগুলো সে করতে থাকে। তিনি কলেজের অধ্যাপককে বুঝিয়ে দেন যে পৃথিবীতে অনেক ধরনের আত্মা আছে, যাদের 2 ভাগে ভাগ করা যেতে পারে। সবুজ আলো দেখলে সেটা ভালো আত্মা, আর লাল আলো দেখা গেলে বুঝতে হবে এটা বিপদের চিহ্ন। এরপরে আমরা একটা সুন্দর দৃশ্য দেখি। একটা সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ সে শান্তনুর সাথে ধাক্কা খায়। মেয়েটার নাম ছিল মহব্বত। শান্তনু এবং মহব্বত প্রথম নজরেই একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। আর এটাই আমাদের সেই সুন্দরী ভূতনি, যে অনেক দিন থেকেই শান্তনুর পেছনে আছে। মহব্বতকে শান্তনু ছাড়া আর কেউ দেখতে পাচ্ছিল না। ধীরে ধীরে শান্তনু এবং মহব্বত সময় কাটাতে শুরু করে একসাথে। তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এখন অনন্যাও শান্তনুকে পছন্দ করত। বাস্তবে অনন্যা ও শান্তনু ভালো বন্ধুও তো ছিল, যার কারণে মহব্বত ঈর্ষান্বিত হতে শুরু করে। এমনকি যখনই অনন্যা শান্তনুর কাছে আসতো, মহব্বত তাকে কন্ট্রোল করে সরিয়ে দিত তার শক্তি দিয়ে। মহব্বত শান্তনুর কাছে তাকে আসতে দিত না, অনন্যাকে দূরে সরিয়ে দিত। পরিস্থিতি আরও খারাপ হতে শুরু হয়। ভূতনি অনন্যার উপর আক্রমণ করে দেয় একদিন এবং গাছের লতা পাতা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক সেই সময় বাবা বুঝতে পেরেছিল কোনো একটা বিপদ ঘটতে চলেছে। বাবা সেই লতাগুলো এসে কাটতে শুরু করে।
প্রথমে বাবা তার পবিত্র কুড়াল দিয়ে লতা কাটতে গেলে সেগুলো আবার বেড়ে ওঠে। এরপর একটা ছুরি দিয়ে বাবা সেই গিট কেটে দেন এবং অনন্যা সেখান থেকে বেঁচে যায়। সেই ছুরিতে একটা কমলা রঙের পাতা ছিল, যেটা ভার্জিন ট্রির বলে মনে হচ্ছিল না। এরপর বাবা প্রথমে অনন্যাকে নিরাপদে ঘরে পৌঁছে দেন, এরপর ভার্জিন ট্রির কাছে যান। যেখানে ভার্জিন ট্রি ছিল সেখানে অনেক ঘন লতা পাতা দিয়ে ঢাকা পরিত্যক্ত একটা জায়গা ছিল। তিনি সেই লতাগুলো পার হয়ে একটা পরিত্যক্ত এলাকায় আসেন, যেখানে আরও একটা গাছ ছিল, যেটা দেখতে কিছুটা ভার্জিন ট্রির মতোই ছিল, কিন্তু সেটা পুড়ে গিয়েছিল। বাবা বুঝে যায় যদি কোনো আত্মা এসেই থাকে তাহলে সেই পোড়া ভার্জিন ট্রি থেকে এসেছে, এবং তখন তিনি পরিত্যক্ত এলাকার সিসিটিভি ফুটেজ বের করতে বলেন। সেই ফুটেজে বাবা স্পষ্ট দেখতে পান ভ্যালেন্টাইন্স ডের এক রাত আগে শান্তনু সেখানে গিয়েছিল। সে চিৎকার করে ভালোবাসাকে ফেরত চাইছিল, আর সে একটা সময় গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সেই সময়ই সেই গাছের আত্মা জেগে উঠেছিল এবং শান্তনুকে বাঁচিয়েছিল। এরপর থেকেই সে শান্তনুর পেছনে। কিন্তু এখানে একটা অদ্ভুত বিষয় ছিল, ভূতনি আশেপাশে থাকলেও বাবার ডিভাইস সবুজ আলোই দেখাতো, অথচ ভূতনি যদি খারাপ হতো তাহলে তো লাল আলো দেখানোর কথা ছিল। অন্যদিকে মহাব্বত শান্তনুকে অনন্যার থেকে দূরে রাখছিল। একদিন রাতে মহাব্বত তাকে একটা সুন্দর ডেটে নিয়ে যায়, হোস্টেলের ছাদে। শান্তনু সেখানে মহাব্বতকে বলে সে মানুষের দেহ নয়, আত্মাকে ভালোবাসে। আর এটা শুনে মহাব্বত বলে আসলে সে একটা আত্মা। প্রথমে শান্তনু এটা মানতে চায়নি, কিন্তু যখন মহাব্বত তাকে তার আসল রূপ দেখায় তখন শান্তনু ভয়ে পালাতে শুরু করে। এতে মহাব্বত কষ্ট পায় আর রেগে গিয়ে শান্তনুকে আক্রমণ করে, তাকে বাতাসে ভাসিয়ে দেয়। ঠিক এই সময়ে বাবা এসে শান্তনুকে বাঁচান, নাহলে হয়তো শান্তনু এই সময় শেষ হয়ে যেত। বাবা শান্তনুকে গাড়ি করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল। এদিকে শান্তনুর বন্ধু সাহিল আর নাসির হোস্টেলে আসে। শান্তনু তাদের ফোন করে সতর্ক করার চেষ্টা করে যে হোস্টেলে যেও না, কিন্তু শান্তনুর কথা তারা ঠিকমতো শুনতে পাচ্ছিল না। হোস্টেলে যেতেই ভূতনি তাদের ভয় দেখায়, যাতে তারা শান্তনুর ঠিকানা বলে দেয়। ভয় দুজনে বলে শান্তনু বাবার সাথে আছে। এরপর সেই ভূতনি শান্তনুকে খুঁজে পায়, অর্থাৎ সে বাবার ট্রাক পর্যন্ত পৌঁছে যায়। তখন মহাব্বত বাবাকে আক্রমণ করে এবং আক্রমণ থেকে আমরা বুঝতে পারি যে ভূতনি আসলে বাবার চেয়েও শক্তিশালী। এই আক্রমণে বাবা মারাত্মকভাবে আহত হয়, আর ভূতনি শান্তনুকে বাতাসে ভাসিয়ে তার বন্ধুদের কাছে নিয়ে আসে। এই অবস্থায় শান্তনু, সাহিল আর নাসির ভূতনিকে দেখে পালাতে শুরু করে, কিন্তু ভূতনি তাদের ঘিরে ফেলেছিল। এখানে সাহিল আর নাসির ভূতনিকে দেখতে পাচ্ছিল না, কিন্তু শুনতে পাচ্ছিল। অন্যদিকে শান্তনু ভূতনিকে দেখতেও পাচ্ছিল, আবার শুনতেও পারছিল। ভূতনি অর্থাৎ মহাব্বত, সে বলে শান্তনু সত্যিকারের ভালোবাসার জন্য সেই রাতে তার কাছে প্রার্থনা করেছে, আর মহাব্বতই সেদিন তার প্রাণ বাঁচিয়েছিল। এখন সে শান্তনুকে ভালোবাসে, তাই শান্তনুকেও তার ভালোবাসা গ্রহণ করতে হবে। সে শান্তনু এবং তার বন্ধুদের পরের দিন 8টা পর্যন্ত সময় দেয় আর বলে তোমরাও তোমার বন্ধুকে বুঝিয়ে বলো যে সে যেন আমাকে গ্রহণ করে। এখানে আমরা একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করি, মহাব্বত দিনের 3টা থেকে 8টা পর্যন্ত সময়ে কলেজ ক্যাম্পাসে আসে না। এর কারণ কি এটা আমরা পরে জানতে পারবো। এখন মহাব্বত তাদের ভয় দেখিয়ে চলে যায়। পরের দিন তারা বাবার সাহায্য চায় এবং বাবা স্পষ্ট করে বলে দেয় যে শান্তনু এবং মহাব্বতের মধ্যে যদি কেউ আসে তাহলে মহাব্বত তাকে শেষ করে ফেলবে। তাই যখন মহাব্বত শান্তনুর কাছে থাকবে তখন তাকে যেন রাগানো না হয়। সাহিল আর নাসিরের কাজ হবে মহাব্বতের বিশ্বাস অর্জন করা এবং তাকে শান্ত রাখা। এরপর শান্তনু বুঝতে পারে যে মহাব্বতের কারণে অনন্যা বিপদে পড়তে পারে, তাই শান্তনু গিয়ে অনন্যাকে বলে সে আর তার সাথে কখনো দেখা করবে না, যাতে অনন্যা নিরাপদে থাকে। সেই রাতে মহাব্বত আসে আর সাহিল আর নাসির তাকে স্বাগত জানায়, ভাবি বলে সম্বোধন করে। এতে মহাব্বত অনেক খুশি হয়। সে সাহিল আর নাসিরের সামনে নিজেকে দৃশ্যমান করে, সুন্দরভাবে উপস্থাপন করে। এখন সাহিল, নাসির ও শান্তনু তিনজনেই মহাব্বতকে দেখতে পাচ্ছে। মহাব্বত শান্তনুকে নিয়ে মেঘের মধ্যে উড়ে যায় আর একাকী দুজনের সময় কাটাতে থাকে। শান্তনু এত উপরে গিয়ে ভয় কাঁপছিল, কিন্তু সাহস করে সে বসেছিল। অন্যদিকে অনন্যা ফোন দিচ্ছিল শান্তনুকে, কিন্তু এই সময় অনন্যার ফোন দেখতে পেলে মহাব্বত তো রেগে যেতে পারে। তাই সাহিল আর নাসির আর বাবা মিলে অনন্যাকে সবকিছু ব্যাখ্যা করে বলে, আর ফাইনালি অনন্যা বুঝতে পারে যে কেন শান্তনু তাকে অ্যাভয়েড করছে। এদিকে শান্তনু বিভিন্নভাবে মহাব্বতের সম্পর্কে জানার চেষ্টা করছিল, কি হয়েছিল তার সাথে, কেন হয়েছিল, এসব শুনছিল, আর মহাব্বতের একটা ছবি সে আঁকার চেষ্টা করছিল। পরের দিন শান্তনু আর অনন্যা 3টা থেকে 8টার মধ্যে দেখা করে। তারা একে অপরকে ভালোবাসার কথা বলে। দুজনের মধ্যে রাগ অভিমান ভরে ছিল, সেগুলোর অবসান ঘটে আর শেষ পর্যন্ত দুজনে একে অপরকে অ্যাকসেপ্ট করে নেয়। কিছুদিন পরেই যেহেতু হোলি আসছিল, তাই তারা সবাই রং খেলায় মেতে ওঠে। ঠিক তখনই মহাব্বত সেখানে আসে।
কিন্তু যখন সে চারপাশের রং দেখে তখন তার অতীতের কিছু কথা মনে পড়ে যায়। সে তার জীবন সম্পর্কে কিছু মনে করতে পারতো না। সে কিভাবে মারা গিয়েছিল, তার পাওয়ার কিভাবে এলো, এইসব কিছু তার জানা ছিল না। কিন্তু এখন সে কিছুটা অনুভব করতে পারছে। ফ্ল্যাশব্যাক থেকে স্পষ্ট হওয়া যায় যে মহব্বতের সাথে কিছু একটা তো খারাপ হয়েছিল, এবং এই রাগেই সে সবাইকে শেষ করতে শুরু করে। সবাই সেখানে অজ্ঞান হতে শুরু করে। শান্তনু মহব্বতকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে সেখান থেকে চলে যায়। এরপর শান্তনু সবাইকে মেডিকেলে নিয়ে যেতে সাহায্য করে। এদিকে বাবা ফাইনালি মহব্বতের সেই ছবিটা দেখতে পায় আর চিনতে পারে মহব্বত 2003 সালেই কলেজেরই ছাত্রী ছিল। বাবা কলেজের টিচারদের ছবিটা দেখায়, তারাও চিনতে পারে মেয়েটাকে। মহব্বতের আসল নাম হচ্ছে কারিশমা। 2003 সালে এই কলেজেই পড়তো সে। কারিশমা রঘু নামের এক ছেলেকে খুবই ভালোবাসতো এবং মনে হচ্ছিল রঘুও তাকে ভালোবাসতো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডের আগে রঘু কারিশমার সাথে ইন্টিমেট হয়ে তার একটা ভিডিও বানায় আর সেটা পুরো কলেজে ছড়িয়ে দেয়। এতে কারিশমা অনেক ভেঙে পড়ে। এরপরে তাকে আর কোনোদিন কলেজে দেখা যায়নি। বাবা সবাইকে বলে যে কারিশমা হয়তো খারাপ আত্মা না, তাই তার রাগ থামানোটা একটু কষ্টকর হবে। কারণ বাবার ইকুইপমেন্ট সবসময় গ্রিন লাইট দেখাতো যখন কারিশমা তাদের আশেপাশে থাকতো। এরপর বাবা বলে যে কারিশমার এই রাগ শান্ত করতে ত্যাগ আর ভালোবাসার প্রয়োজন। এরপর তারা সবাই মিলে পুড়ে যাওয়া সেই ভার্জিন ট্রিকে সাজায়। আজকে মহব্বতকে শান্ত করতে হবে, তাকে অতীতের দিনে ফিরিয়ে নিয়ে যেতে হবে, তাকে মনে করিয়ে দিতে হবে তার সাথে কি হয়েছিল। কারিশমা আসার আগেই অনন্যা শান্তনুকে জিজ্ঞাসা করে, শান্তনু, তুমি আবার মহব্বতকে ভালোবেসে ফেলোনি তো? শান্তনু বলে, আরে না, আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু টুইস্টটা হলো, এটা আসলে অনন্যা ছিল না, এটা ছিল কারিশমা। তখন কারিশমা বলে, সবাই এক, সবাই মিথ্যা বলে, সবাই ছলনা করে। এরপর সে সবার উপর আক্রমণও করে দেয়। বাবা তরবারি দিয়ে কারিশমার লতা পাতা কাটতে শুরু করে, সবাইকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। কিন্তু কারিশমা বাবাকে তরোয়াল দিয়ে আঘাত করে তাকে ফেলে দেয় এবং তার উপরে পাথর ফেলে আঘাত করে। এক পর্যায়ে কারিশমা সবাইকে মেরে ফেলার উদ্যোগ নেয়। তখন শান্তনু এগিয়ে আসে আর বলে, কারিশমা, তুমি সবাইকে ছেড়ে দাও, শুধু আমাকে নিয়ে যাও। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমাকে ধোঁকা দিয়েছি, তাই আমাকে মেরে ফেলো। ঠিক তখনই বাবা পাথর সরিয়ে বের হন এবং একটা ডিভাইসের বাটন চাপ দেন, যার ফলে চারদিকে বিভিন্ন রং ছড়িয়ে পড়ে। রং লাগতেই কারিশমার পুরনো স্মৃতি ফিরে আসে আর আমরা ফাইনালি জানতে পারি যে কারিশমা কিভাবে মারা গিয়েছিল। 2003 সালে যখন রঘু কারিশমার ইন্টিমেট ভিডিও লিক করেছিল, তখন কলেজের সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল, তাকে উত্ত্যক্ত করছিল, বলছিল, একটু ভালোবাসা আমাদেরও তো দিতে পারো। কারিশমা রঘুকে বলতে যায় কেন সে এমন করলো। রঘুর কাছে গেলে সে তাকে নিয়ে ঠাট্টা করে। রেগে কারিশমা তাকে চর মারে, কিন্তু রঘুও তাকে ধাক্কা দেয়। ধাক্কার কারণে কারিশমার মাথায় গুরুতর আঘাত লাগে, সে অজ্ঞান হয়ে যায়। রঘু ভেবে নিয়েছিল সে মারা গিয়েছে, তাই তাকে ভার্জিন ট্রিতে ঝুলিয়ে দেয়। কিন্তু কারিশমার জ্ঞান ফিরে এসেছিল, তবুও রঘু তাকে শেষ করে দেয় আর পুরো জায়গায় আগুন লাগিয়ে দেয়। এই সিনটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। 2003 সালের সেই সিন যেখানে হোলিকা দহনের দিন পুরো এরিয়া পুড়ে গিয়েছিল, সাথে কারিশমাও। এখন আমরা জানি যে এখানে দুটা ভার্জিন ট্রি ছিল, একটা পুড়ে গিয়েছিল যেটা পরিত্যক্ত, যেখানে কেউ যেত না, আর অন্যটা এখন সবার সামনে সতেজ। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে কলেজে যেই 3 জন মারা গিয়েছিল তারা কিভাবে মারা গিয়েছিল। প্রথমজন ছিল রঘু, যে 2004 সালে মারা গিয়েছিল। বাকি দুজনের ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। তারা ভ্যালেন্টাইন্স ডেতে তাদের রিলেশন ব্রেকআপ করেছিল এবং হোলিকা দহন আসতে আসতে তারা মারা গিয়েছিল, কারণ রিলেশন করে তারা সেই মেয়েদের ধোঁকা দিয়েছিল। শাস্তি হিসাবে কারিশমা তাদের মেরে ফেলে। আমরা এটাও জানতে পারি কারিশমার সাথে এই খারাপ জিনিসগুলো ঘটেছিল 3টা থেকে 8টার মধ্যে, তাই সে আত্মা হওয়ার পরেও কলেজের এই সময়টাতে সে আসতে পারতো না। কারিশমার এই সব ঘটনা মনে পড়ে যায়। বাবা কারিশমার পা স্পর্শ করে আর তার পা নিজের বুকে রাখে। এতে কারিশমার রাগ কিছুটা শান্ত হয়। সত্যি বলতে কারিশমার আরও একটা কথা মনে পড়ে। 2003 সালে বাবাও এই কলেজেই ছিল। সে কারিশমাকে পছন্দ করত। হ্যাঁ, কারিশমা তখন এটা জানতো, কিন্তু সে রঘুকে পছন্দ করত। এখন কারিশমা বাবার হাতের ট্যাটুটা দেখে তাকে চিনতে পারে। বাবা কারিশমার জন্য সেই ছেলের বিরুদ্ধে গিয়েছিল, ভার্জিনিটিতে কারিশমার ছবি বেঁধেছিল, এমনকি ভিডিও লিক হওয়ার পরে কারিশমার হাতে হাত রেখে তাকে সান্ত্বনাও দিয়েছিল। এখন কারিশমা ফাইনালি বুঝতে পারে যে বাবাই তার সত্যিকারের ভালোবাসা ছিল। এরপর বাবা কারিশমাকে জড়িয়ে ধরে আর একটা পাওয়ারফুল ত্রিশূল বের করে তার শরীরে ঢুকিয়ে দেয়। কারিশমার আত্মা মুক্তি পায়। কারিশমার সত্যিকারের ভালোবাসার মানুষের হাতে তার মুক্তি হয়। বাতাসের সাথে মিলিয়ে যায় কারিশমা, আর অনেক বছর থেকে চলে আসা একটা ভয়, আতঙ্কের অবসান ঘটে। এরপর থেকে সব ঠিকঠাক হয়ে যায়। শান্তনু
আর অনন্যা একসাথে সুন্দর মুহূর্ত পার করতে থাকে। এখানেই মুভির গল্পটা শেষ হয়ে যায়। আপনারা জানাবেন কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।